আবার আমন্ত্রণ দুঃখিত সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি 24 ঘন্টা আপনাদের সাথে আছি আমি মীর হাসান। আর আজ আমরা আমাদের আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি লেভেল প্লেইং ফিল্ডের মাপকাঠি। কথা বলতে আজ আলোচনার জন্য আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি সাবেক নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেনকে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের 24 ঘন্টা। আমাদের সাথে আছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক। আপনাকেও স্বাগত 24 ঘন্টা। আমাদের সাথে আছেন গবেষক ও সাংবাদিক আফসান চৌধুরী। আপনার তিনজনকে আমন্ত্রণ জানাচ্ছি। পাশাপাশি এটাও জানিয়ে রাখি যে আমাদের এই আলোচনায় রাজশাহী সেন্টার থেকে এবং বরিশাল সেন্টার থেকে আমাদের দুই সহকর্মী শিবলী নোমান এবং কাউসার আহমেদ আমাদের সাথে যোগ দেবেন। আশা করি দুজনই আমাকে শুনতে পাচ্ছেন। আপনাদের পাঁচজনকে নিয়ে আলোচনা শুরু করতে চাই। আমি আলোচনাটা শুরু করতে চাই ডক্টর সাখাওয়াত হোসেন আপনাকে দিয়ে। লেভেল প্লেইং ফিল্ড নিয়ে আসলে যে দুই নির্বাচন কমিশনার আছেন তাদের যে প্রকাশ্য বিরোধ আমরা সামনে লক্ষ্য করছি, পাশাপাশি এই বিরোধ যখন সামনে আসছে তখন আমরা দেখছি পুলিশের আইজি বলছেন নির্বাচনী পরিবেশ চমৎকার আছে, সিইসি বলছেন যে অনুকূলের আবহাওয়া বিরাজ করছে। এই বক্তব্যগুলোকে ধরে আমি আপনার বিশ্লেষণটা জানতে চাই, আসলে কেমন দেখছেন নির্বাচনের মাঠ? দেখুন, প্রথমে কতগুলো কথা বলি, কারণ আপনি যাদের উদ্ধৃতি দিয়েছেন এটা দ্যাট ইজ হাউ দে সি বা পারসিভ করছেন তারা, কাজে তাদের মত এটা তাদের মত, সেখানে আমি তাদের মতটাকে আমি রিফিউট করবো না। সিইসি যেখানে আছেন সেখান থেকে উনি এক দৃষ্টিতে দেখছেন, আইজি মহোদয় আরেক দৃষ্টিতে দেখছেন, সাধারণ মানুষ আরেক দৃষ্টিতে দেখছে, সাধারণ ভোটাররা আরেক দৃষ্টিতে দেখছে, আমরা তিনজনও তো অন্য দৃষ্টিতে দেখছি। বাট আমি কতগুলো, আপনি ইয়ার্ডস্টিকের কথা বলেছেন, সেই ইয়ার্ডস্টিকগুলো ইন্টারন্যাশনালি যেগুলো অ্যাকসেপ্টেড ইয়ার্ডস্টিক বা একটা কনসেনসাস অন ইয়ার্ডস্টিক ও লেভেল প্লেইং ফিল্ড মানেটা কি? লেভেল প্লেইং ফিল্ড মানে এই নয় যে একেবারে 16 আনা হবে, কিন্তু কতগুলো জায়গা আছে যে জায়গাতে আপনি তার অপোনেন্টকে বা সবাইকে এক ধরনের সম অধিকার দিতে হবে। ধরুন ফার্স্ট আমি যদি বলি, এটাকে আপনি মোটা দাগে দুটো ভাগ করেন বা তিনটা ভাগ করেন। একটা হচ্ছে প্রাক নির্বাচনী। প্রাক নির্বাচনের সংজ্ঞাটা হচ্ছে ফ্রম ওয়ান ইলেকশন, এক ইলেকশন শেষ হওয়ার পরের থেকে আপনার নেক্সট ইলেকশন অ্যানাউন্সমেন্ট পর্যন্ত, যেটাকে আমরা শিডিউল বলি, এটা হচ্ছে প্রাক নির্বাচনী এলাকা। এবং নির্বাচনী সময়টা হচ্ছে যখন থেকে ঘোষণাটা করা হলো যে অত তারিখে নির্বাচন হবে, এবং নির্বাচন পরবর্তী সময় বলতে যেটা বোঝা যায় বা বোঝা হয় সেটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত ডিসপিউটটা রেজলিউট না হয়, তার মানে কোর্টের যদি কোনো কেস থাকে নির্বাচন নিয়ে, সেটা শেষ না হওয়া পর্যন্ত আপনি নির্বাচনের পরবর্তী সময়। লেভেল প্লেইং ফিল্ডের এই তিনটা ভাগে না করে আমি দুইটা ভাগ করি। প্রথম হচ্ছে যে প্রাক নির্বাচনী সময়টাতে কিন্তু এই লেভেল প্লেইং ফিল্ডের সংজ্ঞাটা অনেক বেশি আসে। যেমন ধরুন যে সম টাইপের রাজনৈতিক দলগুলোকে সমান অধিকার দেয়া, আপনি সরকারি দল, বিরোধী দল, আরও অন্যান্য দল প্রচারণা বা তাদের মিটিং, তাদের মিছিল, তাদের যে ডেমোক্রেটিক রাইটের কথা যেটা আমরা বলি, বা আইন যেটা আছে সেটাকে কোনো পক্ষের জন্য নিয়ে যাওয়া হচ্ছে কিনা। তো এই ধরনের অনেকগুলো 5-6টা ইয়ার্ডস্টিক আছে, যে ইয়ার্ডস্টিকগুলো দিয়ে আপনি বুঝতে পারবেন যে পরিস্থিতিটা কেমন আছে, যেটাকে আমরা হয়তো বলি পলিটিক্যাল পরিস্থিতি। অ্যাকচুয়ালি দ্যাটস ইলেকশন সাইকেল। আর তারপরে শুরু হয় যখন আমরা বলি ইলেকশন কমিশনের বল ইন দ্য কোর্ট অফ ইলেকশন কমিশন, অ্যান্ড দ্যাট স্টার্টস আপনার যখন শিডিউলটা ডিক্লেয়ার করা হয়। শিডিউল ডিক্লেয়ার করার পরের থেকে গেজেট পর্যন্ত এই ইলেকশন কমিশনের পারভিউর মধ্যে থাকে, কারণ গেজেটের পরে এটা চলে যায় কোর্টে, তখন এটা জুডিশিয়ারি পর্যায়ে চলে যায়। এখন আমরা বোধহয় বেশি কনসার্ন, আগেরগুলো ভুলে গিয়ে আমরা বেশি কনসার্ন হচ্ছে এই পিরিয়ডটা, এই 45 ডেজ আর 40 ডেজের পিরিয়ডে। এই পিরিয়ডটাকে যদি আপনি বিবেচনা করেন তাহলে নিয়ে আসি এখন প্র্যাকটিক্যাল ক্ষেত্রে আমরা কি দেখলাম। মানে এই পর্যন্ত যেটা আমরা দেখলাম যে নানান ধরনের হামলা, এবং আনফর্চুনেটলি এই নিয়ে বোধহয় আজ পর্যন্ত 17 জন না কতজন মারা গিয়েছে শিডিউল ডিক্লেয়ার পরের থেকে, নট বিফোর। 12 জন তো এর আগে শুনেছে, তারপরে তো আরও 2-3 জন কজন মারা গেছে। আজকে আমাকে একজন বললো অল টোল্ড 17, এর মধ্যে হানাহানিতে আরও কয়েকজন মারা গেছে।
তো এই যে আমরা দেখলাম যে প্রতিনিয়ত, আজকেও তো আপনাদের স্ক্রলে দেখলাম যে কোথায় যেন হামলা হয়েছে, একটা লাঙ্গল পার্টির উপরে হয়েছে আর বিএনপির উপরে হয়েছে, ভাঙচুর হয়েছে। এই যখন অবস্থা হয় তখন যেটা হয় প্রথম থেকেই ডে ওয়ান থেকে যেটা আমি বলেছি, ইফ ইলেকশন কমিশন যদি প্রথম থেকে কন্ট্রোলে না নেয় তাহলে এখন এসে ইলেকশন কমিশনের মধ্যে আরও জটিলতার সৃষ্টি হয়েছে। তো এই যে এর মধ্যে এখন কোর্টের কতগুলো রায় আসছে, এবং এটা তো ইলেকশন কমিশনের জন্য আরও এক ধরনের চ্যালেঞ্জ। তো এই যদি আপনি নিরীক্ষণে আসেন, প্লাস যেটা এইবার আমি একটু ডিটেলে বলছি আপনার দর্শকরা আরও বুঝতে পারেন, প্লাস এই পরিস্থিতিতে যে ইলেকশনটা হচ্ছে, যে পদ্ধতিতে ইলেকশনটা হচ্ছে, এখানে আমরা ওই রকম লেভেল প্লেয়িং ফিল্ড পাবো না। ওইটা ধরে নিতে যারা ইলেকশন করছে তারাও জানে যে একজন মন্ত্রী মহোদয় যখন যান আর তার সামনে যখন বাকি প্রার্থীরা থাকে, সেখানে কোনো লেভেল প্লেয়িং ফিল্ড থাকে না, কোনো লেভেল প্লেয়িং ফিল্ড থাকে না। এখন মন্ত্রী সাহেব ওরা নিজের গাড়িতে গেলেন না কোনো প্রজেক্টের গাড়িতে গেলেন, সরকারি গাড়িতে নিজের ফ্ল্যাগ লাগায় গেলেন না, দ্যাট ইজ নট দি ইস্যু। ফ্যাক্ট রিমেন্স প্রাইম মিনিস্টার ইজ প্রাইম মিনিস্টার। উনি যখন এখানে আসেন তখন রাস্তাঘাট ওনার জন্য সিকিউর থাকে, বন্ধ হয়ে যায়, বা একজন মন্ত্রী গেলেন বন্ধ হয়ে যাচ্ছে। এটা তো অন্য প্রার্থীর জন্য হবে না। দেয়ারফর এই পরিস্থিতিতে এই ধরনের লেভেল প্লেয়িং ফিল্ডে হবে না। কিন্তু যতটুকু আছে, ধরুন টেলিভিশনের প্রচার, সুরক্ষা, প্রার্থীদের সাথে প্রার্থীদের নিরাপত্তা, ভোটারদের নিরাপত্তা, আপনার জনসভা করছে সেইটা, হামলা থেকে নিরাপত্তা, এইগুলো একটা অফসেট হয়ে আছে এখন। আমি এই জায়গাতে একটু আফসান চৌধুরী, যদিও লাস্টে বলছি, যদিও ইলেকশন কমিশন ইদানিং 2-1 দিন আগে কিছু কিছু পদক্ষেপ নিচ্ছে, হুইচ ইজ গুড, বাট আরও নিতে হবে, আরও আগের থেকে নেওয়া উচিত ছিল। জি, আফসান চৌধুরী, আপনার কাছে জানতে চাই এক ধরনের নির্বাচনের মাঠের সমতাটা কেমন আছে, সেটা আপনার বিশ্লেষণটা কেমন? পাশাপাশি একজন সাংবাদিক হিসেবে, একজন গবেষক হিসেবে একটু জানতে চাই যে এবারের নির্বাচনের সংবাদ সংগ্রহের ক্ষেত্রে, প্রচারের ক্ষেত্রে আসলে কি কি ধরনের চ্যালেঞ্জগুলো অপেক্ষা করছে, যদি নির্বাচন কমিশনের এখন পর্যন্ত যে ধরনের নির্দেশনাগুলো, এখন চূড়ান্ত সিদ্ধান্ত নয় কিন্তু, সেগুলো যদি বাস্তবে রূপ নেয়, তাহলে কি কি চ্যালেঞ্জগুলো আমাদের জন্য আসলে অপেক্ষা করছে বলে মনে করেন? ধন্যবাদ। এবং আমি সাকত ভাইকে ধন্যবাদ দিচ্ছি, কারণ উনি খুব পরিষ্কারভাবে বিষয়টা বুঝিয়েছেন যে লেভেল প্লেয়িং ফিল্ড কথাটা, তার অ্যাকচুয়াল মানেটা কি, আসলে বলতে কি বোঝায়। আমার কাছে, আমি ওনার সঙ্গে একমত। আমি যেটা মনে করি যে এই লেভেল প্লেয়িং ফিল্ডটা বেশি থাকে যখন দুইটা দলের মধ্যে দুশ্চিন্তা কম থাকে, যে আমি ক্ষমতায় যেতে পারবো কি পারবো না, এবং যদি না পারি আমার কি হবে। এবার থেকে প্রথম থেকে দুই দলই বলে আসছে যদি এইটাই হচ্ছে শেষ নির্বাচন, এই নির্বাচনে বাংলাদেশ বাঁচবে কি বাংলাদেশ মরবে। এই ডেসপারেশনটা কিন্তু আমি আগে এত বছর, আমি 45 বছর ধরে সাংবাদিক, আমি আগে এরকম দেখিনি কোনো নির্বাচনে, আমি এটা দেখিনি। মনে হয় যে বাঁচা মরার নির্বাচন আমি জীবনে এই প্রথমবার দেখছি। আমি তো 70 সালে প্রথম ভোট দিয়েছি, তখনও কিন্তু ওটা বাঁচা মরার নির্বাচন ছিল না, তখন একটা স্বাভাবিক নির্বাচন। হ্যাঁ, আমরা যা যা চাই এটা আমাদের দাবি, 6 দফা চাই, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এখন যেটা হয়ে গেছে, এই অবস্থায় লেভেল প্লেয়িং ফিল্ড বলতে কি বোঝায় আসলে তাই তো বোঝা যাচ্ছে না। তবে আমরা হিসেব করে যেটা দেখতে পাচ্ছি যে ওই প্রার্থীরা যে মারপিট করছেন, স্বাগত ভাই যে কথাটা বললেন, এটা আজকে ইলেকশন কমিশনে বলে দিয়েছেন যে আমাদের দেশের এই মারপিটটা হচ্ছে আমাদের রাজনৈতিক সংস্কৃতির অংশ। যদি তাই হয়ে যায় তাহলে বোঝা যাচ্ছে যে সমস্যাটা তো হচ্ছে রাজনীতিতে। তো এই রাজনীতিতে এর চেয়ে বেশি লেভেল বোধহয় প্লেয়িং ফিল্ড হবে না। আর বোধহয় ফখরুল ইসলাম বলছে যে মাটিই নাই যেখানে আর লেভেল প্লেয়িং ফিল্ড হবে কি করে। তবে যেটা লক্ষণীয় সেটা হচ্ছে যে এই যে বিষয়গুলো, যে সিদ্ধান্তগুলো হাইকোর্টে যাচ্ছে বা ইলেকশন কমিশনের কাছে গেছে, হাইকোর্ট বলছে যে এরা প্রার্থী হবে, এরা প্রার্থী হতে পারবে না, জামাত ইসলামী এসছে, জামাত ইসলামীকে এখন বলা হচ্ছে যে হয়তো তারা রাখতে পারবে কি পারবে না, বা যেসব দাবিগুলো উঠছে আইনি দাবিগুলো, এইটা মিটিয়ে দেওয়ার বিষয়ে আগে যদি থাকতো তাহলে আমরা বলতে পারতাম যে সবাই মিলে এই নির্বাচনটাকে সফল করার চেষ্টা করছে। কিন্তু আমার মনে হয় আমাদের যে প্রাতিষ্ঠানিক অদক্ষতা, এটা আমরা গ্রহণ করতে পারি না বা আমাদের গ্রহণ করতে কষ্ট হয়। এটা হচ্ছে যে আমাদের নির্বাচন পরিচালনা শুধু না, আমাদের প্রশাসন পরিচালনার ক্ষেত্রে, আইনি প্রশাসন পরিচালনার ক্ষেত্রে আমাদের দুর্বলতা রয়েছে। সেই দুর্বলতাটা ভোগ করছে। অর্থাৎ লেভেল প্লেয়িং ফিল্ড আমি দিতে চাইলেই আমি পারবো না। আপনার নির্বাচন কমিশন যদি বলে যে আমি মারপিটটা আমার জাতির সংস্কৃতি, এবং উনি যদি বলেন যে সবাই আমার অধীনেই আছে, কিন্তু তারপরে যদি মারপিট হতে থাকে যে পক্ষেরই হোক, তাহলে আমাদের বুঝতে হবে যে গলদ বা সমস্যা যেটা আছে সেটা আমাদের প্রাতিষ্ঠানিক। এটা কিন্তু কোনো বিশেষ নির্বাচন কমিশনের না, এটা রাজনীতির সমস্যা। এটা যে
প্রক্রিয়ার মাধ্যমে দেশ চলে তার সমস্যা, এটাই মনে করি। যে আমি একটু গোবিন্দচন্দ্র প্রামাণিক, আমি যদিও আমাদের গণমাধ্যমের যে কি ভূমিকা হতে যাচ্ছে বা সামনে কি চ্যালেঞ্জ অপেক্ষা করছে সেটা জানতে পারলাম না, তবে আমি একটু পরে এসে জানবো। আমি গোবিন্দচন্দ্র প্রামাণিক, আমার একজন অতিথি আছেন, তার কাছে একটু জানতে চাইবো যে আসলে আসন্ন ৭১ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট আসলে তাদের ভাবনাটা কি, পাশাপাশি আপনাদের মধ্যে কোনো উদ্বেগ কাজ করছে কি করছে না? ধন্যবাদ আপনাকে। আমরা একটা আশা করেছিলাম যে বর্তমান যে নির্বাচন, সেই নির্বাচনে এদেশের হিন্দু সম্প্রদায়ের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে, কিন্তু বিভিন্ন জায়গা থেকে আমরা যে সংবাদ পেলাম সেখানে হচ্ছে হিন্দু সম্প্রদায় এখন একটা আতঙ্কের মধ্যে আছে। কারণ এক পক্ষ জোর করেই ক্ষমতায় নিতে চায়, আর এক পক্ষ সেখান থেকে ভোট কেন্দ্রে যেতে দেবে কি দেবে না সেই অবস্থায়। আসলে সুষ্ঠু গণতন্ত্র থাকলে ভোটারের গুরুত্ব থাকে, তো এখানে আমরা দেখছি তেমন একটা কোনো গুরুত্বের বিষয় নাই। গ্রামে গঞ্জে উৎসাহের কোনো পরিবেশ নাই। আমি গ্রামে গেলাম, দেখলাম যে ওখানে আগে তো দুই পক্ষ সেই চায়ের দোকান নিয়ে বসতো, সন্ধ্যার পরে একটা বিশাল উৎসব শুরু হতো। এখন তা নাই, মানে ওখানে কোনো ভোটারের ভোটের কোনো ইমেজ নাই আর কি। আর আমরা যেটা ছিলাম যে আমাদের কিছু দাবি দেওয়া ছিল যে আমাদের জাতীয় সংসদে সংরক্ষিত আসন দিতে হবে, আমাদের কোনো প্রতিনিধিত্ব নাই, সেখানে কথা বলার মতো কেউ নাই। তো সেই বিষয়গুলো আমরা সবার কাছেই বলেছিলাম, কিন্তু এখন হচ্ছে যে যেহেতু ভোটের ওই রকম নাই, যার কারণে কারো কাছেই আমরা গুরুত্বহীন। তো সেই গুরুত্বহীন অবস্থার মধ্যে এর মধ্যে আজকেই তো ঠাকুরগাঁয়ে দেখলাম যে বাড়িঘর পুড়িয়েছে। তো এখন সামনে নির্বাচনে যেহেতু সুষ্ঠু গণতন্ত্রের যে পরিবেশ, সেই পরিবেশ নাই, তো আমরা ভোট দিতে গিয়েও মার খেতে পারি, আবার এক পক্ষ জিতলে অপর পক্ষের দ্বারা আমাদের বাড়িঘর অগ্নিসংযোগ হতে পারে। ধর্মীয় সাম্প্রদায়িক প্রচারণার কি লক্ষ্য করেছেন? এরকম না থাকলে আসলে উদ্বেগ হবার কারণটা জানতে চাই। ধর্মীয় প্রচারণা ওইভাবে সাম্প্রদায়িক প্রচারণা, তাহলে সাম্প্রদায়িক প্রচারণা, কিন্তু এক পক্ষ যদি বলে যে আমাকে জেতাতেই হবে, আমাকে ভোট দিতেই হবে, আর এছাড়া অন্য কোনো পথ নাই, এই যে মানসিকভাবে চাপ সৃষ্টি হচ্ছে, এই সৃষ্টিগুলো হচ্ছে সব জায়গায় গিয়ে মোটামুটি বলা হচ্ছে আমাদের যে প্রতীক আছে এই প্রতীকের বাইরে ভোট দেওয়া যাবে না। এমন জায়গাও বলা হচ্ছে যে যদি আমরা এখানে হারি তোমাদেরকে ওই ভারত পাঠিয়ে দেবো, এরকম কথাবার্তা হচ্ছে। তো এই ধরনের ধরেন হুমকি ধামকির বিষয়, সেক্ষেত্রে ধরেন আচরণবিধি, শৃঙ্খলাবিধি সব জায়গা থেকে এটাকে চিহ্নিত করা যায়। তো সেই জায়গাতে তো অনেকগুলো পয়েন্ট আছে, নির্বাচন কমিশন যে তদন্ত কমিটি গঠন করছে সেই জায়গা আছে, কমিশন আছে, স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, সেই সব জায়গাগুলোতে তো গিয়ে বলার এবং অভিযোগ জানানোর জায়গাটা আছে। সেই জায়গায় কি যাওয়ার সুযোগ হয়েছে কিনা আপনাদের? মোটেও সুযোগ নাই, বরং আইন শৃঙ্খলা যারা রক্ষা করবে তাদের তরফ থেকেও আমাদের প্রতি হুমকি আছে বিভিন্ন জায়গায়। জি, আমার আরও দুজন সহকর্মী আছেন, রাজশাহী থেকে শিবলী নোমান এবং বরিশাল থেকে কাউসার হোসেন আছেন। আমি দুজনের কাছে যেতে চাই, পাশাপাশি অতিথিদেরকেও বলতে চাই যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, কোনো জানার থাকে, তাহলে অবশ্যই তাদেরকে জিজ্ঞেস করতে পারেন। রাজশাহী থেকে শিবলী নোমান যোগ দিচ্ছেন। শিবলী নোমান, আমি আপনার কাছে জানতে চাই যে আজকে তো সাপ্তাহিক বন্ধের দিন, আসলে প্রার্থীরা কতটা নির্বিঘ্নে প্রচারণা চালাতে পারছেন আপনার কাছে জানতে চাই রাজশাহীর পরিস্থিতি। মীর, আজকের সুনির্দিষ্টভাবে যদি আজকের কথা বলেন, আজকে কিন্তু প্রচারণা চলেছে, আমরা যতদূর জেনেছি সেটি নির্বিঘ্নেই চলেছে, এবং দুই জোটেরই প্রার্থীরা যারা এখানে 6টি সংসদীয় আসনে রাজশাহী জেলা রয়েছেন তারা কিন্তু প্রচারণা চালিয়েছেন, এবং কিছুক্ষণ আগেও রাজশাহী যে সদর আসন সেখানে কিন্তু উভয় জোটের প্রার্থী প্রচারণা চালিয়েছেন। তবে কিছুক্ষণ আগে একটি খবর পেয়েছি আমরা যে রাজশাহী সংসদীয় আসন যেটি 3, সেই 3 নম্বর সংসদীয় আসনে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে, একটু উত্তপ্ত বাক্য বিনিময় এবং একটি হাতাহাতির মতো ঘটনা ঘটেছে। এটি কিন্তু দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের মধ্যে। আজকের কথা যদি বলেন তাহলে এটি ছিল আসলে ঘটনা, নির্বিঘ্নে, এছাড়া নির্বিঘ্নেই চলেছে। কিন্তু তাহলে এটা জানতে চাই শিবলী নোমান, তাহলে রাজশাহী সদর আসনের প্রার্থী কেন এই অভিযোগটা আনছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তাদের দলের কর্মীদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, এরকম অভিযোগ রাজশাহী সদর আসনের প্রার্থী করেছেন? মীর, শুধু রাজশাহী সদর আসনের প্রার্থী না, এটি কিন্তু আজকে না, এটি কিন্তু বেশ কয়েকদিন আগে থেকে এই অভিযোগটি আসছে, এবং শুধু রাজশাহী সদর আসনে না, রাজশাহী সদর আসনে করা হয়েছে, রাজশাহী 3 যে নির্বাচনী আসন সেটিতে করা হয়েছে, এবং রাজশাহী 4 যেটি আসনটি সেটি থেকেও করা হয়েছে। এবং তাদের যে ভাষ্য সেটি হচ্ছে যে তারা যেটি বলছেন যে তাদের নেতাকর্মী যারা রয়েছেন তারা যেন সহজে নির্বাচনের মাঠে থাকতে না পারেন, এই কারণে এই প্রশাসনের যে চাপ সেটি তারা অবশ্যই যে প্রার্থীরা এই অভিযোগটি করছেন তারা কিন্তু
কিন্তু বিএনপির প্রার্থী, কিন্তু পাশাপাশি এর বিপরীতে কিন্তু আবার ক্ষমতাসীন যে দল তারা যে জোট তাদের যে প্রার্থী তারাও কিন্তু পাল্টা অভিযোগ করছেন যে তারা এই যে বিএনপির প্রার্থী যারা রয়েছেন তাদের কর্মী সমর্থকরা কিন্তু নির্বাচনী পরিবেশ এক ধরনের অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছেন, ফলে এই পাল্টাপাল্টি অভিযোগটা কিন্তু এখানে রয়েছে। জি, আরেকটা বিষয় আমাকে ছোট্ট করে বলবেন যে আজ একটি খবর গণমাধ্যমে এসেছে যে 6 জন ডিসিকে সতর্ক করে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। সেখানে দেখছি যে রাজশাহী বিভাগীয় জেলা সিরাজগঞ্জেরও একজন আছেন। সেক্ষেত্রে একটু জানতে চাই, হুমকি পাবার পর সেই জেলা প্রশাসকদের নিরাপত্তার বিষয়ে আসলে কি ব্যবস্থা নেওয়া হয়েছে, কি হয়নি? আসলে মীর এই বিষয়টি তারা অবশ্যই প্রশাসন যেটি সতর্কতার সঙ্গেই দেখছেন বিষয়টি। আমার যতটুকু কথা হয়েছে সেটি হলো যে এখানে যারা এই নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন এবং পাশাপাশি যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন তারা কিন্তু এই বিষয়টিকে খুবই এটি সিরিয়াসলি নিয়েছেন এবং তারা যেটি মনে করছেন সেটি হচ্ছে যে এই হুমকিটি দেওয়ার মাধ্যমে অন্য কোনো ধরনের চাপ প্রশাসনের কে অথবা যারা নির্বাচন পরিচালনার সঙ্গে সম্পৃক্ত তাদেরকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে কিনা সে বিষয়টিও কিন্তু তারা আসলে বুঝতে পারছি। আপনাকে ধন্যবাদ। তবে আমি এই বিষয় নিয়ে কাউসারের কাছে যাওয়ার আগে আমি একটু ডক্টর সাখাওয়াত হোসেন আপনার কাছে জানতে চাইবো এইটা বিষয়ে যে সেহেতু এই যে ডিসিদেরকে যে প্রাণনাশের হুমকি সতর্ক করে যেটা দেওয়া হয়েছে, সেক্ষেত্রে যেহেতু প্রশাসনের এক ধরনের ভীষণ রকম দলীয়করণের অভিযোগটা আছে বা ছিল, সেই জায়গা থেকে আমি জানতে চাই যে আসলে রিটার্নিং কর্মকর্তা হিসেবে নির্বাচন কমিশন তার নিজের কর্মকর্তাদেরকে নিয়োগ দিয়ে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া সুযোগ ছিল কিনা? ডেফিনেটলি ছিল, মানে এতে তো না বলার কোনো সুযোগ নেই। শুধু ডিসিদের কেন, আমি সব জায়গায় বলছি, আমার লেখাতেও লিখছি যে বাংলাদেশ একমাত্র দেশ এই উপমহাদেশে যেখানে একজন ডিস্ট্রিক্ট কমিশনের ডেপুটি কমিশনের নিচে 16টি 17টি 14টি 15টি 10টি 15টি করে কনস্টিটিউয়েন্সি। এখন তো ওই পাকিস্তান পিরিয়ডের সময় নেই যে ময়মনসিংহে 3 থেকে 4টি কনস্টিটিউয়েন্সি ছিল, এখন সেখানে 16টি কনস্টিটিউয়েন্সি, পপুলেশন ইজ অ্যাবাউট 2 crore। তো এই অবস্থাতে পুরো উপমহাদেশের যতগুলো কান্ট্রিতে ডেমোক্রেটিক প্রসেসে ইলেকশন হয় সেখানে প্রত্যেকটি কনস্টিটিউয়েন্সির জন্য একজন করে রিটার্নিং অফিসার এবং ডিস্ট্রিক্টে একজন থাকেন, কোঅর্ডিনেট করেন শুধুমাত্র। এটা আমি মনে করি যে আমাদের দেশে 300 না হলেও অন্তত 150 বা 150 না হলেও 75, মানে 80, 90, 100 মতো হওয়া উচিত ছিল। তাহলে যেটা হতো এটা একটা ডিসেন্ট্রালাইজ হতো এবং এই যে একজন ডেপুটি কমিশনার উপরে এত চাপ, কারণ কতগুলো আমি পত্রপত্রিকার যে পড়লাম যেগুলো বাতিল করেছে, কিছু কিছু তো একেবারে হাস্যকর বাতিল, মানে কারণে এই যে চাপটা আপনি চিন্তা করেন যে একজন 16টা যদি তার কনস্টিটিউয়েন্সি থাকে সেখানে কতগুলো মনোনয়নপত্র, প্রত্যেকটাকে তাকে দেখতে হচ্ছে একদিনে। তো কাজেই এখানে তাদের মানে দক্ষতার উপরে যেরকম চাপ পড়ছে সেরকম। তো ইলেকশন কমিশনকেও আমরা যখন তাদের সাথে মিট করি তখন কিন্তু আমি লিখিত দিয়ে এসেছিলাম যে এটাকে আপনি আরও ডিসেন্ট্রালাইজ করুন, নিজস্ব অফিসার আছে এবং ইলেকশন কমিশনের প্রভিশনের মধ্যে আছে যে ওই নিজস্ব অফিসারকে যদি ইলেকশন কমিশন লাগায় আদার দেন ম্যাজিস্ট্রেট, কারণ ডিসি একজন ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, আদার দেন ম্যাজিস্ট্রেট ইলেকশন কমিশন ক্যান গিভ ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার। এই ক্ষেত্রে বিতর্কের মাত্রাটা একটু মনে হয় অনেক কমে আসতো, বিতর্কের মাত্রা কমে আসতো। এটা একটা নজরদারি করা ইয়ে হতো আপনার, তখন এই একজন পার্টিকুলার লোকের উপর আঙ্গুলটা হিলানি হতো না। যে আমার আরেক সহকর্মী আছেন কাউসার বরিশালে, তার কাছে একটু জানতে চাইবো। কাউসার, বিএনপির একজন প্রার্থী সদর আসনের কেন লেভেল প্লেইং ফিল্ড দেখার জন্য সিইসিকে বরিশালে আমন্ত্রণ জানিয়েছেন? আসলে তার সমস্যার জায়গাটা কোথায়, অভিযোগের জায়গাটা কোথায়, আর তার এই বক্তব্যের বিষয়ে আওয়ামী লীগের প্রার্থী বলছেন কি? মীর, যিনি সিইসিকে আসলে লেভেল প্লেইং ফিল্ড দেখার জন্য বরিশালে আমন্ত্রণ জানিয়েছেন, তিনি আসলে সদর আসনের নয়, তিনি বরিশাল 1 আসনের বিএনপির প্রার্থী, জাতীয় ঐক্যর প্রার্থী জহিরুদ্দিন স্বপন। আসলে তিনি অভিযোগ করেছিলেন এবং আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে কিন্তু তিনি অভিযোগ করেছিলেন যে যিনি ক্ষমতাসীন দলের প্রার্থী রয়েছেন বরিশাল 1 আসনের বর্তমান সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ, যিনি
বঙ্গবন্ধু পরিবারের সদস্য, তার পক্ষে পৌর মেয়র এবং যারা রয়েছেন আওয়ামী লীগের স্থানীয় যারা নেতা রয়েছেন তারা বিএনপির এই প্রার্থীকে গণসংযোগ করতে দিচ্ছেন না। এবং সিএসি যখন সবসময় বলছেন যে সব জায়গায় লেভেল প্লেইং ফিল্ড রয়েছে, সেইটি আসলে সরজমিনে দেখার জন্যই কিন্তু জহিরুদ্দিন স্বপন তাকে বরিশাল 1 আসনে এসে আমন্ত্রণ জানিয়েছিলেন পরিস্থিতি দেখার জন্য। আর আজকের দিনে কি ধরনের নির্বিঘ্নে প্রচারণা চালাতে পারলেন অন্যান্য প্রার্থীরা, ছোট করে? আমির, বরিশাল জেলার 6টি সংসদীয় আসন রয়েছে এবং এই আসনে প্রায় 39 জন প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা আজকে ছুটির দিনে কিন্তু লক্ষ্য করেছি যে 6টি সংসদীয় আসনেই যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা কিন্তু নির্বিঘ্নেই আসলে তাদের গণসংযোগ চালিয়েছেন। বরিশাল সদর আসনের কথা যদি বলি, বরিশাল সদর আসনে যিনি বিএনপির প্রার্থী রয়েছেন, বিএনপির যুগ্ম মহাসচিব মুজিবুর রহমান সরোয়ার, তিনি কিন্তু সবসময় একটি অভিযোগ করেন, গণমাধ্যমের কাছে অভিযোগ করে থাকেন যে আসলে বরিশালে লেভেল প্লেইং ফিল্ড নেই, তাকে বাধা দেওয়া হচ্ছে, তার প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে। কিন্তু আমরা কিন্তু দেখেছি যে আজকে ছুটির দিনে কিন্তু তিনি বিকেলে নগরীর বেশ কিছু এলাকায় গণসংযোগ করেছেন, ধানের শীষের পক্ষে ভোট চেয়েছেন, কিন্তু সেক্ষেত্রে কিন্তু তাকে আসলে কোনোভাবেই বাধা দেওয়া হয়নি বলে আমরা কিন্তু আজকে আমরা। জি, অসংখ্য ধন্যবাদ কাউসার। আপনাকে আপনার প্রশ্ন করতে অবশ্যই করতে পারেন। কাকে প্রশ্ন করতে চান? শিবিনুমানকে, কাউসারকে? জি অবশ্যই। কাউসার আপনাকে আফসান চৌধুরী প্রশ্ন করতে চান। আচ্ছা কাউসার, আমার জানার আগ্রহ ছিল যে আজকে খবরে দেখলাম যে আওয়ামী লীগে এবং যুবলীগের মধ্যে একটু মারপিট হয়েছে, তো ওই বিএনপি এবং আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের কারণে কি কোনো ঝামেলা হচ্ছে? বরিশালের কোন আসনে এই ঘটনাটা? না, আমি হচ্ছে জেনারেলি সাধারণভাবে যে কোনো ঝামেলা হচ্ছে কিনা অভ্যন্তরীণ কোন্দলের কারণে, নিজেদের মধ্যে মারপিট হচ্ছে কিনা? বরিশালের যে 6টি সংসদীয় আসন রয়েছে সেখানে কিন্তু এখন পর্যন্ত আমরা কিন্তু আওয়ামী লীগের ক্ষমতাসীন দলের যারা নেতাকর্মী রয়েছে তাদের মধ্যে কিন্তু কোনো অভ্যন্তরীণ কোন্দল বা মারপিটের ঘটনা আমরা শুনিওনি এবং দেখিনি। জি, অসংখ্য ধন্যবাদ কাউসার এবং শিবলী নোমান আপনাদের দুজনের মূল্যবান সময় এবং মন্তব্যের জন্য এবং প্রতিবেদন এবং তথ্যগুলো সম্পর্কে আমাদেরকে আপডেট করার জন্য। আমি একটা বিরতি নিতে চাই, বিরতির পর ফিরে এসে বাকি আলোচনাটা করি। বিশেষ করে আলোচনা এই প্রসঙ্গে আনতে চাই যে সেনা কিভাবে কাজ করবে সেই হিসেবে একটা প্রজ্ঞাপন জারি হয়ে গেছে তাদের কর্মপদ্ধতি এবং কার্যক্রম সম্পর্কে, সেটা নিয়ে একটু আলোচনা করতে চাই। জি, আমার কাছে আছে, আমি আপনাকে দিচ্ছি। তবে তার আগে একটা বিরতি নেই, ফিরবো একটু পর, আশা করি ফিরে এসে আপনাদের সাথেই পাবো। আবার আমন্ত্রণ 24 ঘন্টায় কথা বলছি লেভেল প্লেইং ফিল্ডের মাপকাঠি। আমি একটু আলোচনার আগে শুরুতে আমি যেতে চাই আমাদের নারায়ণগঞ্জে যিনি প্রতিনিধি আছেন, সহকর্মী আছেন, আমির হোসেন স্মিথের কাছে যেতে চাই। কারণ আজ জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা নারায়ণগঞ্জে সমাবেশ করতে গিয়ে গণমাধ্যমের খবর বলছেন যে তাদের গাড়ি বহরে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। সেই জায়গা থেকে আমির হোসেন স্মিথের কাছে জানতে চাই আসলে অভিযোগের তীরটা কোন দিকে, কার দিকে, পাশাপাশি এটাও জানতে চাইবো যে এই ঘটনার পর জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা আসলে তাদের অভিযোগটাকে শুধু গণমাধ্যমের সামনে সীমাবদ্ধ রেখেছে বা সমাবেশের মধ্যে সীমাবদ্ধ রেখেছে, নাকি একেবারে নির্বাচনী যে তদন্ত কমিটিগুলো আছে সেই বরাবর গিয়েছে। আমির হোসেন স্মিথ। মীর আহসান, যে আজকে যে জাতীয় ঐক্যফ্রন্টের একটি সভা নারায়ণগঞ্জের বন্দরে অনুষ্ঠিত হয়েছে, সেখানে কিন্তু আসার পথে গাড়ি বহরে যে বাধা দেওয়ার একটা অভিযোগ তারা করেছেন। তো আমরা যতটুকু জানতে পেরেছি যে অর্থাৎ নারায়ণগঞ্জের বন্দরে প্রবেশের যে পথ অর্থাৎ মদনপুর এলাকায় সরকার দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে তারা অভিযোগের আঙুলটি তুলেছেন। তারা বলছেন যে ওখানে আপনার এই রাস্তায় এলোপাথারি গাড়ি রেখে টায়ার জ্বালিয়ে গাছের গুঁড়ি এবং অন্যান্য সামগ্রী জ্বালিয়ে তারা প্রতিরোধ করেছিলেন এবং বেশ কিছুক্ষণ সেখানে তারা যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছিলেন, যে কারণে কিন্তু মির্জা ফখরুল ইসলামের বহন করা গাড়িটি কিন্তু কাঁচপুরেই যানজটের কারণে আটকা পড়েছিল। পরবর্তীতে যখন নাগরিক ঐক্যফ্রন্টের নেতারা এই বিষয়টি পুলিশকে অবহিত করার পর কিন্তু নারায়ণগঞ্জের যে পুলিশ সুপার হারুনুর রশিদ
তাকে কিন্তু এই কাজপুর থেকে তাকে প্রোটেকশন দিয়ে, অর্থাৎ পুলিশের প্রোটেকশন দিয়ে কিন্তু তাকে সমাবেশ স্থলে পৌঁছে দেওয়া হয় এবং সমাবেশ শেষ করার পরে আবার পুলিশ সুপারের নেতৃত্বেই কিন্তু একটি গাড়ি বহর নিয়ে তাদেরকে একদম কাজপুর পর্যন্ত পৌঁছে দেওয়া হয়। এর মাঝখানে যে তারা বলছেন, আমরা পুলিশ সুপারের সাথে কথা বলেছি, তারা বলছেন যে আমাদের মুভমেন্টের কারণে যারা প্রতিরোধ করেছিল, অর্থাৎ যারা ওই মদনপুরে বা গাড়ি এলোপাথারি রেখে আগুন জ্বালিয়ে প্রতিরোধ করেছিল তারা কিন্তু সরে গিয়েছিল, যার কারণে কিন্তু গাড়ি বহরে সরাসরি কোনো হামলা হয়নি, গাড়ির প্রবেশে প্রতিবন্ধকতা দেওয়া হয়েছে। আর এস এম আকরাম সাহেব, যিনি নারায়ণগঞ্জ ৫ আসনের এই ঐক্যফ্রন্টের প্রার্থী, তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন, অভিযোগ করেছেন মহাসমাবেশে এই তার রাতের বেলা জেলা প্রশাসন থেকে সমাবেশের অনুমতি দেওয়ার পরেও কিন্তু তারা মঞ্চ করতে পারেননি, মাইক লাগাতে পারেননি, তাদেরকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করা হয়েছে, পুলিশ দিয়ে বিভিন্ন নেতাকর্মীদের বাড়িতে যেয়ে তাদেরকে হুমকি ধমকি দেওয়া হয়েছে যাতে সমাবেশে না যেতে পারে। এবং তারা বলছেন যে সমাবেশে গেলে জি, বুঝতে পেরেছি। আমির হোসেন স্মিথ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি একটু আবার আলোচনায় ফিরে আসতে চাই যে ডক্টর সাখাওয়াত, যে ঘটনাগুলো আমরা শুনছি, এখন 24 তারিখ থেকে সেনাবাহিনী মাঠে নামবে, আর তারা যে কর্মপন্থায় কাজ করবে বা তাদের যে কার্যসীমা আছে সেটা নিয়ে আপনার মন্তব্য জানতে চাইবো। আর এই ধরনের যে ঘটনাগুলো নানান জায়গায় ঘটছে, সেনা মাঠে থাকার পর সেই জায়গাটা আর আস্তে আস্তে কমে আসবে কি আসবে না বলে মনে করেন? দেখুন, আমি এই পরিবর্তন দ্যাট ইজ নাথিং নিউ। সেনাবাহিনীকে যেভাবে আনা হচ্ছে সেটা হচ্ছে টোটালি আন্ডার সিআরপিসি। ওইখানে 127 লিখেছে, আমি 127 কিনা বলতে পারবো না, 129, 130 আর 131 পরিষ্কার বলা আছে যে আন্ডার হোয়াট সার্কামস্টেন্সেস আর্মি উইল বি কল্ড বাই সর্বোচ্চ ম্যাজিস্ট্রেট দ্বারা, এবং উনি অন্যান্য ম্যাজিস্ট্রেটের মারফতে সেনাবাহিনীর কর্মকাণ্ডকে নিয়ন্ত্রণ করবেন। তার মানে আর্মি নিজের স্ব-উদ্যোগে কাউকে গ্রেফতারও করতে পারবে না, কাউকে ডিটেনও করতে পারবে না, কোনো অ্যাকশনও নিতে পারবে না ম্যাজিস্ট্রেটের পূর্বলিখিত অথবা তার আদেশ ছাড়া। সেকেন্ড যেটা বলা হচ্ছে সেটা বলা হচ্ছে, প্রথমটা বলা হচ্ছে সেখানে কিন্তু রফিকুল ইসলাম যেটা বলছেন শোনেন, আমি কে কি বলেছে সেটা বলছি না, আমি যেটা একেবারে বাংলাদেশের আইন সিআরপিসিতে যেভাবে ইন এইড অফ সিভিল পাওয়ার ডাকা হয়, ইন এইড অফ সিভিল পাওয়ার অনেকগুলো বিষয় আছে, এটা ডাকা হচ্ছে জননিরাপত্তার কারণে। সেখানে পুরো স্পষ্ট লেখা আছে, আপনি তো পড়ছেন, আপনার সামনে আছে কিনা, 129, 130, 131 131-এ বলা আছে যদি ম্যাজিস্ট্রেট না থাকে এবং এরকম পরিস্থিতি হয় যেখানে সেনাবাহিনীকে এক্সট্রিম অ্যাকশন নিতে হবে, মনে করেন তার উপরে একটা অ্যাটাক আসছে অথবা একটা রায়ট লেগে গেছে, সে জায়গায় ম্যাজিস্ট্রেট পাওয়া গেল না, বাট ইট হ্যাজ টু বি আন্ডার কমান্ড অফ এন অফিসার। তার মানে একজন অফিসারের প্রেজেন্স না থাকলে একজন জুনিয়র কমিশন অফিসার অথবা নন কমিশন অফিসার কোনো অ্যাকশন নিতে পারছেন না। এই জায়গাটাতে আমার যথেষ্ট অ্যাজ ইলেকশন কমিশনার এবং লিটল বিট লেখাপড়া করা, আপনি যখন সেনাবাহিনীকে নামাচ্ছেন তাকে কগনিজেন্সে নিতে হবে কতগুলো অফেন্স। ধরেন একজন এনসিও যাচ্ছে, সেখানে মারামারি হচ্ছে, উনি এখন ম্যাজিস্ট্রেটকে খোঁজ করবেন না মারামারি থামাবেন না কাউকে, মানে ওখানে একটা সংঘর্ষ হচ্ছে, ধরুন কথার কথা, মানে ইফ হি ডাজন্ট মাইন্ড, একটা মাইনরিটি পাড়ার ভিতরে ঢুকে গিয়ে মাইর দিচ্ছে, তো সেনাবাহিনী তখন কি করবে? একজন অফিসারও নাই, সবসময় তো একটা অফিসার থাকে না, একটা পেট্রোলের মধ্যে তো সব জায়গায় তো থাকে না। সেই জায়গায় আপনি ম্যাজিস্ট্রেটকে খুঁজবেন না ওইটা কাজ করবেন। দেয়ারফর আমার যেটা বক্তব্য খুবই স্পষ্ট করে বলছি যে 2013 সাল পর্যন্ত সংজ্ঞার ভিতরে, ল এনফোর্সিং সংজ্ঞার ভিতরে ছিল সেনাবাহিনী, অল সামরিক বাহিনী। তাতে যে সুবিধাটা ছিল, আরপিওর যে ধারাগুলো আছে, কোড অফ কন্ডাক্টে যেগুলো আছে, সেগুলোর ব্যত্যয় ঘটলে পুলিশ যেরকম অ্যাকশন নিতে পারে, সেনাবাহিনীও ঠিক সেরকম অ্যাকশন নিতে পারতো। তো এটা কেন, এটা কোনো লজিক্যাল কোনো আমি কারণ দেখলাম না যে এটা কেন বাদ দেওয়া হলো। তাতে হয় কি, সেনাবাহিনী পুরোপুরি লাইক আদার ফোর্সেস ইলেকশন কমিশনের কন্ট্রোলে থাকে। এখন এই পরিপত্রই বলছে, এই পরিপত্র ইজ ভেরি ক্লিয়ার, তারা ওইটাই উদ্ধৃতি করছে সিআরপিসি। এই পরিপত্র বলছে জননিরাপত্তা স্বরাষ্ট্র মন্ত্রণালয় আর কার কার হুকুমে এই কাজগুলো করবেন। তাহলে আমি জানি না, মানে আই মে বি টোটালি রং, কিন্তু আমি অ্যাজ এ প্র্যাকটিশনার যেটা আমি দেখেছি, তাহলে সামরিক বাহিনীর কাজ করার ক্ষেত্রে এক ধরনের মানে একটা শঙ্কা জাগে যে আমি এই অ্যাকশনটা নেব, এখন আমার সাথে ম্যাজিস্ট্রেট নাই, অথবা ম্যাজিস্ট্রেট বলেন নাই, হোয়াট শুড আই ডু।
তো সেইখানে আপনি যখন আর্মিকে একটা দায়িত্ব দেবেন, দে হ্যাভ টু বি রেসপন্সিবল ফর ইট। আমি আমার কাছে শুধু এইটুকুই আমি গোবিন্দ চন্দ্র প্রামাণিক, আপনি সেই জায়গা থেকে কতটুকু আশাবাদী হতে পারেন? না, আমরা কিন্তু সব আগে থেকেই সংবাদ সম্মেলন করে বলেছি যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে তারপর সেনাবাহিনীকে নামাতে হবে। সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার কোনো সময় ছিল না, এটা দেওয়া যায় না, কিন্তু ওই যে বললাম যে পুলিশের যে মানে গ্রেপ্তার, মানে গ্রেপ্তারি করার আগে যে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের সংজ্ঞার মধ্যে যেটা পরে আমরা এটা চেয়েছিলাম, আমরা বলেছিলাম যে যাতে সেনাবাহিনীকে সবাই ভয় পায় এবং ওই সন্ত্রাসী দুর্বৃত্তরা শ্রদ্ধা ভক্তি আছে। তো সেইটার প্রতি আমাদের হিন্দু সম্প্রদায়ের দাবি ছিল। আমরা বলেছি যে আমরা একটু বেশি চেয়েছিলাম যে নির্বাচনের 15 দিন আগ থেকে 15 দিন পর পর্যন্ত এইটা হলে পরে হিন্দুরা নিরাপত্তা বোধ করতো। কিন্তু এখন যে পজিশন স্যার যেটা ব্যাখ্যা করলেন আমরা দেখলাম আর কি, এতে আমরা আশাবাদী না। নিরাশা হওয়ারও কিছু নাই, ম্যাজিস্ট্রেটরা নিশ্চয়ই কাজ করবেন। বিশেষ করে আমি একটু অ্যাড করছি, 2008 সালে যখন আমরা ইলেকশনটা করি তার আগে স্টাডিড কোথায় কোথায় কী হয়েছিল, এবং আমি জানি না আপনি খেয়াল করেছেন কিনা, আমরা কিন্তু প্রায় 7 দিন আর্মি পুলিশ দিয়ে ওই জায়গাগুলোকে স্পেশালি আমরা বলেছি একটা ঘটনা ঘটবে, দ্যাট ম্যান উইল বি রেসপন্সিবল উইজ দেয়ার, এবং আমরা রেখেছিলাম 7 দিন যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে। আমি একটু আফসান চৌধুরী জানতে চাইবো যে ডক্টর সাখাওয়াত যেটা বলছেন যে সিআরপিসিতে যা আছে এর বাইরে তো অ্যাক্ট করার কথা না, কিন্তু নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম যে বক্তব্য দিচ্ছেন সেই জায়গা থেকে কিন্তু পরিপত্র বাইরে কেউ তিনি যে কথাগুলো বলছেন আমরা যেটা গণমাধ্যমে পাচ্ছি, সেক্ষেত্রে যে ঠিক আছে যে এখানে একটা ঘটনা ঘটেছে, আর্মি গ্রেপ্তার করবে এবং পরে গিয়ে ম্যাজিস্ট্রেটকে ইনফর্ম করবে, এই ধরনের তিনি কথা বলছেন। যেহেতু সিআরপিসিতে নেই, বিধানের মধ্যেও নেই, পরিপত্রের মধ্যেও নেই, তাহলে এইগুলোকে আমরা কিভাবে ধরতে পারি? আবার বলছি, গ্রেফতার করুক বা যেটাই করুক একজন অফিসার থাকতে হবে। যেটা আমি বলছি যে সব, মানে আমি যেটা দেখেছি এখন অফিসার সংখ্যা বেড়েছে কিনা এই জন্য, একটা যখন সেকশন যায় তখন সেকশন কমান্ডার কিন্তু অফিসার নয়, সেকশন কমান্ডার একজন জুনিয়র কমিশন অফিসার, তার কিন্তু ওই ক্ষমতা নেই গ্রেফতার করার। তার মানে তাকে হয় তার নিজের অফিসার থেকে সিদ্ধান্ত নিতে হবে, এবং নিজের অফিসার হয়তো তখন বলবো যে আমি তো ম্যাজিস্ট্রেট খুঁজতেছি, বা হয়তো উনি অর্ডার দিতে পারেন। তো সেটা বলছিলাম। আফসান চৌধুরী, ধন্যবাদ। আমার মনে হয় বাংলাদেশের মানুষ কিন্তু সেনাবাহিনীর উপরে অনেকটা নির্ভর করছে, এবং তারা নির্ভর করছে যে ওরা আসার পরে এই ঝামেলাগুলো কমবে। আপনি যদি ভাবেন যে মানুষ গণতন্ত্র নিয়ে চিন্তা করছে, নিশ্চয়ই গণতন্ত্র ভোট দেবে, তার সাথে সাথে চিন্তা করছে যে আমার সামাজিক নিরাপত্তাটা কতটুকু। কারণ মারপিট হলে যে বাংলাদেশের মানুষ তো ভয় পায়, মানুষের মারপিটকে ভয় পায়, সেদিক থেকে সেনাবাহিনী আসলে শান্তি ফিরবে, এরকমই ভাবছে মানুষ। বিষয়টা হলো যেটা সাখাওয়াত ভাই বললেন যে এর ফলে কি এক ধরনের কনফিউশন তৈরি হচ্ছে কিনা, এবং যে কথাটা খুব মৌলিক, যে ধরা গেল সেনাবাহিনী এক জায়গায় টহল দিচ্ছে, জাফরুল্লাহ ভাই এক জায়গায় বলছিলেন যে সেনাবাহিনী একটু মার্চ করুক, আমরা সবাই স্বস্তি পেয়ে যাব। খুব ভালো যদি সেনাবাহিনী টহলের ফলে স্বস্তি এসে যায়। সেনাবাহিনী টহল দিচ্ছে, স্বস্তি এলো না, দু এক জায়গায় ঝামেলা হলো, সেনাবাহিনী চুপ করে দাঁড়িয়ে থাকবে? সেনাবাহিনী তখন বলবে যে আচ্ছা ম্যাজিস্ট্রেট দেখা যাক, অফিসার দেখা যাক, তারা অ্যাকশন নেবে। ওই অ্যাকশনটা যখন নেবে তার প্রতিক্রিয়া সম্পর্কে চিন্তা করা হয়েছে কিনা আমি জানি না, এবং সেই অ্যাকশনটাই কিন্তু বড় একটা বিষয় হয়ে দাঁড়াবে। কারণ যদি মানুষ মনে করে যে আচ্ছা এরা আমাকে বাঁচাবার জন্য এসছে, এবং এটা স্বাভাবিক, কিন্তু এটা আপনি যদি কোনো জায়গায় থাকেন এবং আপনি মনে করেন আপনার ক্ষমতা আছে, আপনার মানুষের তো জন আকাঙ্ক্ষার একটা বিষয় আছে, সেনাবাহিনী তো সেইটা দেখবে, তখন আমার মনে হয় পরিস্থিতিটা কি হবে এর পূর্বে আমরা তখন দেখিনি, কারণ এরকম সাংঘর্ষিক অবস্থা নির্বাচনের আগে এতটা ছিল না। জি, আমি একটু আপনাকে থামাচ্ছি, আমার আসলে বিরতির সময় হয়ে গেছে, বিরতি নেই, বিরতির পর ফিরে এসে বাকি আলোচনাটা করে নেব। ছোট্ট একটা বিরতি, ফিরবো একটু পর, আশা করি ফিরে এসে আপনাদেরকে সাথেই পাবো। আবার আমন্ত্রণ 24 ঘন্টায় কথা বলছি লেভেল প্লেইং ফিল্ডের মাপকাঠি নিয়ে। ডক্টর সাখাওয়াত হোসেন, আপনি একটু যোগ করতে চাইছিলেন যে আসলে এই পরিপত্রকে আশান্বিত হওয়ার মতো কিছুই নেই। না, পরিপত্র শোনেন, এটা হচ্ছে আইনি বিধান। হ্যাঁ, এখন প্র্যাকটিক্যালি স্পিকিং আর্মি তো আর এই আইনি বিধানের মধ্যে যদি আটকা থাকে, তার সামনে যদি একটা কিছু হয়, সে তো চুপচাপ বসে থাকতে পারবে না। তো প্রবলেম ইজ দ্যাট এই আইনি বিধানটা তার একটা মাথার মধ্যে থাকবে, কারণ যারা যাবে তারা কিন্তু ভালো মতো পড়েই যাবে।
তো সেখানে আমি মনে করি না যে আর্মি একেবারে ম্যাজিস্ট্রেট ছাড়া কিছু করতে পারবে না, কিন্তু আমি আইনের বিধানটা বললাম, এখানে একটা আইনি ব্যাপার আছে। আর আর্মির উপরে আমরা 3টা কারণে আর্মি লাগাই, 3টা কারণে। একটা হচ্ছে যে প্রথমত যে এত ফোর্স পাওয়া যায় না, যাদেরকে আবার একটু রিজার্ভে রাখতে হয় বা টহল দিল। সেকেন্ড হচ্ছে যে আপনার মানুষের ভিতরে যে একটা আস্থা আছে যে সেনাবাহিনী আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে, দ্যাট ইজ ওয়ান। থার্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে যে কোনো যদি মানে এই ধরনের একটা ঘটে যেখানে প্রাণহানির বিষয় আছে, দ্যাটস দ্য টাইম ওয়েন ইউ পুট এ সুপিরিয়র ফোর্স। সেটা খুব রিমোট হয়, কিন্তু একদম সংক্ষেপে বলছি, আসল কাজটা করে পুলিশে। কারো বাড়িতে গিয়ে কাউকে ধরে নিয়ে আসা বা কারো অভিযোগ তদন্ত করা, এগুলো তো সেনাবাহিনী করবে না। স্টিল পুলিশে যে কাজগুলো করছে সেখানে তো সেনাবাহিনী বাধা দিতে পারবে না যে আপনি এটা করছেন কেন। সেই জায়গা থেকে আমি একটু আফসান চৌধুরীর কাছে জানতে চাইবো যে আজ 21 তারিখ শেষ হতে চললো, 22-23 দুটো দিন, 24 তারিখ থেকে হচ্ছে আর্মি মাঠে নামছে। যদিও তিনি বলছেন যে আসলে আর্মি থাকলেও পুলিশের যে কাজ আছে সেগুলোতে বাধা দেওয়ার আসলে কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে পুলিশকে যেভাবে প্রশ্নবিদ্ধ বা পুলিশের ভূমিকা নিয়ে নানান ধরনের বিতর্ক হয়েছে, সেই জায়গা থেকে আগামী 2টা দিন 22 আর 23 পুলিশের ভূমিকা আসলে আপনি কেমন দেখতে চান? ধন্যবাদ। আমি কোনো ভূমিকা দেখতে কথা বলতে পারছি না, তবে আমি মনে করি যে এই মুহূর্তে সেনাবাহিনী ছাড়া সবার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে মানুষের মনে। তো সেটা নির্বাচন কমিশন বলুন, রাজনৈতিক দল বলুন, প্রশাসন বলুন, আমলা, প্রাক্তন আমলা, বর্তমান আমলা, সবাই, এমনকি প্রাক্তন সেনাবাহিনীর কর্মকর্তারাও গিয়ে রাজনৈতিক। তো এরকম আমি যেখানে রাষ্ট্রের প্রধান ক্ষমতাবান গোষ্ঠীরাই এর সঙ্গে জড়িত হয়ে গেছে, পুলিশও তার মধ্যে বাদ নেই। পুলিশের প্রমোশন হচ্ছে, পুলিশ গিয়ে দেখা করছে, পুলিশের বিরুদ্ধে বিভিন্ন কথা গালিগালাজ দেওয়া হচ্ছে। অতএব আমি মনে করি এই 1 মাসের মধ্যে আমি যে ভাবমূর্তি থাকে একটা প্রশাসনিক ভাবমূর্তি, এটাকে যথেষ্ট আঘাত লেগেছে। তো আমি আশা করব যেহেতু আমাদের জীবনে তো পুলিশ থাকবেই, তাদের দিকেই তো আমরা তাকাবো। তো সেই জন্যে পুলিশ নিজের স্বার্থে এবং সরকার বা রাষ্ট্র মানুষের স্বার্থে আশা করি এমন কিছু তারা করবেন না যাতে করে মানুষের দুর্ভাবনাটা বাড়ে। জি, গোবিন্দচন্দ্র প্রামাণিক, আগামী কয়টা দিন আপনি কেমন দেখতে চান, কেমন আশা করেন? আমরা আশা করি যে ইমিডিয়েট 24 তারিখ না, প্রয়োজনে আগামীকাল থেকে সেনাবাহিনী মাঠে নামুক এবং সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলোতে স্পেশাল যেন টহল দেয়, এটা আমরা চাই সবসময়। কারণ হচ্ছে আমরা দেখছি ইতিমধ্যেই হুমকি ধামকি শুরু হয়ে গেছে, আগুনে অলরেডি বিভিন্ন এলাকা আগুন দিয়ে বাড়িঘর পুড়িয়ে দেওয়া শুরু হয়ে গেছে। কয়েকটি ছেলেকে প্রায় 7 জন, এই তফসিল ঘোষণার পরেই 7টি ছেলেকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, আরও প্রায় 15 জনকে হত্যার চেষ্টা করা হয়েছে। এইগুলো ঘটনা ঘটেছে বিভিন্ন জায়গায়। আচ্ছা, তো সেই কারণেই আমরা চাচ্ছি যে এই সেনাবাহিনীর প্রতি আমাদের শ্রদ্ধা বেশি এবং তারা যেন নির্বাচনের পরেও আরও 15 দিন পর্যন্ত থাকেন। তার কারণ আমরা বুঝতে পারছি যে একটা নির্বাচন নিয়ে একটা বড় ধরনের গোলযোগ হবে। লাস্ট প্রশ্ন, ডক্টর এম সাখাওয়াত হোসেন, 30 তারিখের দিনটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? খুব ছোট্ট করে কেমন চান দিনটা, চেহারাটা কেমন হতে পারে আপনার ইয়াতে নজরে? যে আমি এখনো মনে করি যে একটা, যেহেতু সরকার প্রধানও বলছে যেন তেন নির্বাচন করতে চাই না, এখন আমি মনে করি যে মোটামুটি ভালো হওয়ার আশা রাখি। কিন্তু সেই সাথে এটাও করি, কারণ মর্নিং শোজ দ্য ডে। এই কয়েকটা দিন যদি সেটেল না হয়, এরকম ধরনের চলতে থাকে, এই হামলা, এই যে কিছুক্ষণ বললো বন্ধ করে দেওয়া, এটা তো শুধু আই মাস্ট থ্যাঙ্ক দ্যাট সুপারিনটেন্ডেন্ট পুলিশ, কিন্তু ইলেকশন কমিশনের তো এক্ষুনি অ্যাকশন নেওয়া উচিত ছিল। হু হ্যাজ ডান ইট? পুলিশকে বলো হু হ্যাজ ডান ইট, অ্যারেস্ট দেম। হ্যাঁ, তাহলে একটা স্যালুটারি এফেক্ট হয়। তো আমরা আশা করি যে নির্বাচন কমিশন অন্তত এইটুকু বুঝতে পারছে যে ইলেকশনটা ইজ ভেরি কমপ্লিকেটেড, ভেরি কমপ্লিকেটেড ইলেকশন। কাজে তারা তাদের সাধ্যমতো যা করার দে মাস্ট ডু ইট। এবং ওনারা যেই জায়গায় বসে আছেন সেখানে দে মাস্ট নট সি ব্ল্যাক না হোয়াইট না গ্রিন, দে শুড ডু দেয়ার জব। তারপরে ওটুকু বাকিটুকু দে ক্যান অলওয়েজ সে দিস ওয়াজ, এই পর্যন্ত আমরা করতে পারলাম, এই পর্যন্ত আমরা পারলাম না, পিপল উইল সে। লাস্টলি আমি যেটা বলবো, দিস ইজ প্রবাবলি বাংলাদেশের বাঁচা মরণের কথা আমি বলবো না, মোস্ট চ্যালেঞ্জিং ইলেকশন। রাজনৈতিক দলগুলো যেরকম ভাবে ডেফিনেটলি, কারণ আপনি খেয়াল করবেন যে বিদেশিরা আসবে না এর দ্বন্দ্বের মধ্যে আছে। বিদেশিরা অনেকে জিজ্ঞেস করতে, না আসলে কি হবে? না আসলে তো কিছুই হবে না, আসলেও কিছু হবে না। বাট একটা ইমেজ বাংলাদেশে তৈরি করতে পেরেছে, একটা ব্র্যান্ড আমরা যেটা বলি, প্রগ্রেস করেছে যেই লেভেলে, আমরা কিন্তু পলিটিক্যালি
সেইটা ম্যাচ করতে পারছি না। আমাকে শেষ করতে হবে অনুষ্ঠান। অসংখ্য ধন্যবাদ ডক্টর সাখাওয়াত হোসেন, একই সঙ্গে আফসান চৌধুরী এবং গোবিন্দচন্দ্র প্রামাণিক, আপনাদের তিনজনকেই। এই ছিল আজকে 24 ঘন্টা। কাল আবারও দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।